মানে সালাউদ্দিন সাহেব ভারতের প্রতি তার শক্ত কথা বলবে না কেন? উনি তো জাতীয়তাবাদী, আপনি বলছিলেন। উনি তো ভুয়া জাতীয়তাবাদী। চুরি কেন পড়বে? চুরি কি খারাপ কিছু? মানে আপনি কেন বলছেন চুরি? আপনি কেন ঘড়ি বলেননি? তো আমাদের কাছে তো অনেক অফার এসেছিল, আমরা বলছি আমরা জনগণের মধ্যে থাকবো। কি কি ধরনের অফার যদি দু একটা বলতেন? যে তোমাদের দল আমরা বানিয়ে দিই, তোমরা ভালো সিট পাবা। আমরা বলছি আমরা জনগণের মধ্যে থাকি। আসসালামু আলাইকুম। এখানে কি আপনি কাউকে দেখেন যে বিএনপির ভিতরে ভারতপন্থী কোনো লোক আছে? অবশ্যই আছে। তো সালাউদ্দিন সাহেবও অনেকে বলে শিলং থেকে এসেছেন, হয়তো কোনো চুক্তি করে এসেছেন। আপনার ঢাকা শহর না, পুরো বাংলাদেশে অবৈধ যে দেহ ব্যবসা থেকে শুরু করে যে হোটেলগুলোর ওনার কারা, সেখানে আপনি নিয়ে খোঁজ করে দেখেন। সেখানে মেয়েদের নিয়ে মদের আড্ডা বসে ইয়াবা ফেন্সিল নিয়ে আমি অনেক বিএনপি নেতাকে ওইখানে দেখেছিলাম। আমাদের সঙ্গে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক। আলাপ করছিলাম নানা বিষয় নিয়ে, এবং আজকে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির ফ্যাক্ট চেক হচ্ছে এবং তিনি একটুও ভয় পাচ্ছেন না, আমি যেটা খেয়াল করছি। ব্যাটিং করছেন দুর্দান্তভাবে। তারপরেও প্রশ্ন যে আপনি কয়েকটি প্রসঙ্গ সাম্প্রতিক সময় তুলেছেন, আমি ভিডিও দেখব। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনকে চুরি করতে বলছেন। হ্যাঁ, এক নম্বর। হ্যাঁ, যে আপনি সেকেন্ড হচ্ছে বলছেন সরকারের এমপি মন্ত্রীরা, আমি একটু করি, মাদক ব্যবসায় জড়িত। আপনি কেউ কেউ বলেন, আমি কেউ কেউ বলে হয়তো বা কেউ কেউ হতে পারে। আবার মাদক সেবী কিনা তারা প্রশ্ন তুলছেন। আমরা একটু দেখি, পুরোটা না দেখলে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে, চোরাকারবারি, মাদকের সাথে, তাদেরকে আইনের আওতা নিয়ে আসার জন্য। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা যেটা দেখছি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ওই দুইজনে হলো ওনাদেরকে চুরি করিয়ে রাখা দরকার। ওনারা কোনো স্টেটমেন্ট নাই, কোনো বক্তব্য নাই, ওনাদের কোনো উদ্যোগ নেই। এই জন্য তো আমি একটা জিনিস প্রথমে প্রশ্ন করি, তাদের কেন পড়া দরকার? চুরি কেন পড়বে? চুরি কি খারাপ কিছু? মানে চুরি কি কোনো লৈঙ্গিক পার্থক্য নির্ধারণ করে? আপনি কেন বলছেন চুরি? আপনি কেন ঘড়ি বলেননি? আমরা কেন মেয়েদের চুরি কি কোনো দুর্বলতা? মেয়েদের চুরি কি কোনো অক্ষমতা? আপনি কি এখানে এক ধরনের জেন্ডার বায়াসটা আপনার ভিতরে দেখা যায় না? সম্পূর্ণ অর্থে না। সেটা হলো এটা একটা পরিভাষা। সেটা মানে কি অলসভাবে হলো বসে থাকলে বা ওর চুপ করায় বসে থাকলে ওর কোনো কাজ নাই, সেই জায়গায় হলো এটা বলা হয়ে থাকে আর কি। তো এই ধরনের বাংলা অনেক শব্দ পাওয়া যায়, কিন্তু এটা কোনো জেন্ডার বায়াসড বা ওই সেন্স না। এখন অনেকেই এটা নিয়ে কথা তুলছে, যাদের মনে হচ্ছে যেন ওইদিকে একটু ঠেলে দিতে হবে, ওইদিকে তারা ঠেলে দেয়, কিন্তু এটা সম্পূর্ণ না। প্রথম হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু কোন দলের? জাতীয়তাবাদী দলের, অর্থাৎ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। কোনো জাতীয়তাবাদী সীমান্ত হত্যা হবে আর সে স্বরাষ্ট্রমন্ত্রী বসে থাকবে কোনো কমেন্ট না করে, আর বলবে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। সীমান্ত মানে হলো আন্তর্জাতিক। এবং এই যে দায়িত্বহীন জ্ঞান কথাবার্তা, এবং আমাদের যে ফরেন মিনিস্ট্রি রয়েছে, উনি কয়েকদিন আগে কিন্তু ভারতে গিয়েছিল এবং ইন্টারন্যাশনালি উনি অনেক ধৈর্য করতেছে। তো সেই জায়গায় তার থেকেও ভালো কোনো আমরা স্টেটমেন্ট পাই নাই। স্টেটমেন্টটা দিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন রশিদ ওনার নাম। সো অর্থাৎ যিনি ফরেন মিনিস্টার, অ্যাক্টিং অফিসে যিনি রয়েছেন, অর্থাৎ দায়িত্বে যিনি রয়েছেন, উনিও কথা বলছেন না। আবার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ফরেন মিনিস্টারের কথা বলছেন। ফরেন মিনিস্ট্রির বক্তব্য স্বরাষ্ট্র মিনিস্ট্রি থেকে আসতেছে। তো এটা হলো মন্ত্রণালয়ের মধ্যে হলো একটা প্যাচ লেগে গিয়েছে। এবং ওই যে দুইজন ব্যক্তি রয়েছে, যখন বাংলাদেশের এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যায় এবং এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, যে তারা হলো কাঁটাতারের বেড়া নির্মাণ করতেছে আন্তর্জাতিক চুক্তির তোয়াক্কা না করে, একদিকে আমরা পানি পাচ্ছি না, সেই জায়গাতে একটা ন্যাশনালিস্ট দল হয়ে এই ধরনের বসে থাকাতে তাদেরকে এই রূপকার্থে শব্দটা আমি ব্যবহার করেছি। এটা কোনো জেন্ডার বায়াসড না। কেন মানে সালাউদ্দিন সাহেব ভারতের প্রতি তার শক্ত কথা বলবে না কেন? উনি তো জাতীয়তাবাদী, আপনি বলছিলেন। উনি তো ভুয়া জাতীয়তাবাদী, উনি বলবে না তো। কারণ যদি সত্যিকারের জাতীয়তাবাদী হতো তাহলে সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলতো। এবং আপনার একজন মনে আছে যে ইলিয়াস আলী, যাকে গুম করে দেওয়া হয়েছিল, উনি কিন্তু একটা লং মার্চ করেছিলেন। তো হয়তো ওনার জীবনের অপরাধ এটাই ছিল, লং মার্চটা করার কারণে আজকে উনি নাই। দেখেন বিএনপির কেউ কিন্তু ইলিয়াস আলীর কথা বলবে না এখন আর। তো ফলত তারা ভয় পায় যে কোন সময় সে গুম হয়ে যায়। তো সালাউদ্দিন সাহেবও অনেকে বলে শিলং থেকে এসেছেন, হয়তো কোনো চুক্তি করে এসেছেন। ফলতস্বরূপ ওনারা তো বিএনপি এই ইলেকশনের মধ্য দিয়েই ভারতের সাথে একটা রফা দফা করে এসেছে। ফলত তাদের থেকে কোনো কথা আসবে না। সেই জায়গায় আমরা বলেছি যে তাদেরকে এই ধরনের অলসভাবে বসিয়ে থেকে অন্য কাউকে দায়িত্ব দেওয়া বা সত্যিকার অর্থে যিনি জাতীয়তাবাদী ধারণ করে তাকে বসানো উচিত বলে মনে করি। নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকে কি আমি ভুয়া বলতে পারি? আপনি আমাকে ভুয়া বলতে পারেন অথবা পারেন না, সেটা হলো আপনার কাছে প্রশ্ন থাকবে আমার কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস দেখে। এবং রাজনীতিতে সবকিছু হলো সায়েন্স না। পলিটিক্যাল সায়েন্স বলে যেমন আছে, আর্টসও বলে আছে আরই। তো সেই জায়গা থেকে আমরা তো সবকিছু, যারা পলিটিক্যাল এরিয়াতে আছে, সবকিছু হলো
জনগণের সামনে প্রকাশ করতে পারি না, অনেকগুলা কারণে আছে, কিন্তু আমরা এটার যে এজেন্সটা সেটা মানুষকে দিয়ে থাকি এবং মানুষ সেটা হলো বুঝে। এবং যারা একটু ক্লোজ থাকে পাওয়ারের সাথে তারা হয়তো এই কথাগুলো ধরতে পারে না। আপনি অনেক দেখবেন পার্সোনালি উনি অনেক ভালো লোক, কিন্তু পলিটিক্যালি হি ইজ নট কারেক্ট। যেমন আমি যাদের কথা বলছি, আমি কিন্তু পার্সোনাল লাইফে এই লোকগুলোকে পছন্দ করি, তাদের সাথে আমার আড্ডা হয়, কথা হয়। আমি আপনাকে প্রশ্নটা করলাম এই কারণেই যে আমরা কি কাউকে ভুয়া বলতে পারি, আপনি যেভাবে বললেন। হ্যাঁ, ভুয়া, যদি সে ভুয়ার কাজ করে তাহলে তো ভুয়া হবেই। উনি ভুয়ার আচ্ছা, বিপরীত শব্দ তো আর আমি বলতে পারবো না। আর পররাষ্ট্রমন্ত্রী তো অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন, তার সঙ্গেই তো আপনারা তাকে সখ্যতা ছিল, এখন কেন তিনি চুরি পড়বেন? না, পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আমরা বক্তব্য দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে ওনার তো থাকা এখানে এই ক্যাবিনেটে অংশগ্রহণ করা উচিত হয় নাই। তো ওইটা তো ছিল একটা নিরপেক্ষ সরকার ছিল আর কি। এবং আপনি যে অর্থে বলেছিলেন আমাদের সরকার, সেটা কিন্তু আমরা সরকার থেকে চলে এসেছিলাম এবং যারা ওইখানে গিয়েছিল আমরা কিন্তু রাজনৈতিক অঙ্গনে তাদেরকে কখনো একসাথে আমরা করি নাই এবং সরকার সরকারের মতন চালিয়েছে। যদি আমাদের সরকার হতো তাহলে তো আমাদেরকে দফা রফাটা বেশি করে দিয়ে যেত, আমরা অনেকগুলা সিট পাইতাম। আমরা জনগণের মধ্যে পারেনি। চেষ্টা করলে কেন পারবে না? চেষ্টা করলে অন্যদের জন্য পারবে আর এদের জন্য পারবে না, এটা তো দ্বিচারিতা। চেষ্টা করলে পারতো, চেষ্টা করবে কেন? আমরা তো, আমাদের কাছে তো অনেক অফার এসেছিল, আমরা বলছি আমরা জনগণের মধ্যে থাকবো। কি ধরনের অফার যদি দু একটা বলতেন? এস্টাবলিশমেন্টে সবাই তো অফার দিয়ে থাকে। কি রকম? যে তোমাদের দল আমরা বানিয়ে দিই, তোমার ভালো সিট পাবা। আমরা বলছি আমরা জনগণের মধ্যে থাকি। আসসালামু আলাইকুম। না, নিশ্চয়ই একটা প্ল্যান দিয়েছিল তারা। প্ল্যান হলো তারা চেয়েছিল যে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, নতুন একটা ফোর্স বাংলাদেশে আসুক এবং উইথ দিয়ার যে তাদের কথা মতো, অর্থাৎ জিয়াউর রহমানও তো একটা দল গঠন করেছিলেন ক্যান্টনমেন্ট থেকে, ঠিক না? তা আমরা বাংলাদেশে কোনো ক্যান্টনমেন্টের দল চাই না। এটা হলো একটা বিষয়। যে প্ল্যানটা কি ছিল তাদের? প্ল্যান এটা বাংলাদেশের যে এটা তো আর্মির একটা প্রভাব তারা রাখতে চায় সব সময় এবং বিদেশি শক্তিও একটা প্রভাব রাখতে চায়। তো তারা তাদের একটা ফোর্স রাখতে চায় যে ফোর্সটা দিয়ে জনগণের বিরুদ্ধে কাজ করায়। আপনি বারবারই বলছেন যে আপনার আরেকটা প্রশ্নের তো উত্তর দেয়নি, মাদকের বিষয়। মাদক না, সেটাই আসবো আমরা। আচ্ছা, সেটা আসবো। মানে বলছি যে যেহেতু বিএনপিকে বারবারই বলছেন যে ভারতের সমর্থনে, তাহলে ভারত কি এখনো 5ই আগস্টের এই বিপ্লবের পরও কি এখানে সরকার বসাতে পারে? মানে তাহলে আপনারা কেন ভারতকে ঠেকাতে পারলেন না? পারে, কারণ আমাদের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, কিন্তু সেটাতে শেখ মুজিব তাদের যে গেটুপুত্র তাকে দেওয়া হলো, নিজেদের মতন একটা কনস্টিটিউশন তারা বানিয়েছে এবং বাংলাদেশের যে এখানে মানুষের আবেগ যেটা রয়েছে সেটাকে তারা খারিজ করেছে এবং আমরা সেই জায়গাটা পরিবর্তন করতে চেয়েছিলাম। এটা জিয়াউর রহমানের সুযোগ ছিল, উনি করে নাই। এবারও আসছে তার সন্তান হলেও এটা করে নাই। তো যখন আপনি ইন্ডিয়ান যে বয়ানগুলা যায় তারা এখানে মানুষের উপর অত্যাচার চালাতে, আপনি সেটার মধ্যে থাকতেছেন এবং সেটাকে সাবস্ক্রাইব করতেছেন এবং সেটার কোনো পরিবর্তন চাচ্ছেন না, তাহলে তো আপনি ওই রাজনীতির অংশীজন হচ্ছেন। যখন পরিবর্তন হলো ওই বয়ান থেকে বের হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে রিয়েল যে আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, আপনি সেটাতে যাচ্ছেন না। ইন্ডিয়ান যে প্ল্যান্ট শেখ মুজিব তার মাধ্যমে যে জায়গাটা করতেছেন আপনি, তখন তো সেই অংশ এবং প্ল্যানের সাথে আপনি যাচ্ছেন। তো সেখানে আমরা রাজনীতির ক্ষেত্রে দেখেছি তারা ইন্ডিয়ান প্ল্যানের অংশ হিসাবে কাজ করতেছে। বাংলাদেশের জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা ওই জায়গায় তারা কাজ করছে না। ভারত বিএনপিকে তো আমরা একটি ভারতের এই যে সীমান্তে আগ্রাসন, সীমান্ত হত্যা সবসময় দেখছি একটা বিরোধী অবস্থানে। তো আমিও মনে করতাম এখানে কোথায়, এখানে কি আপনি কাউকে দেখেন যে বিএনপির ভিতরে ভারতপন্থী কোনো লোক আছে? অবশ্যই আছে। কিভাবে, কারা আছে? মানে এটা হলো মানুষের বক্তব্য, অ্যাক্টিভিটিস এবং রাজনৈতিক অবস্থানের কারণে। আমি কাউকে পার্সোনালি জাজ করব না, সে কি পাকিস্তানে ভ্রমণ করে আসছে নাকি ইন্ডিয়া ভ্রমণ করে আসছে। ইন্ডিয়া আমরা যাইতে পারি, নো প্রবলেম। ইন্ডিয়া তো অন্য দেশে যদি আমরা চায়না যাইতে পারি, আমেরিকা যাইতে পারি, ইন্ডিয়া কেন যাইতে পারবো না? ইন্ডিয়ার জনগণের সাথে তো আমাদের কোনো খারাপ সম্পর্ক নাই, কিন্তু তার রাজনৈতিক যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের অবশ্যই আমাদের ক্রিটিক থাকবে এবং তার রাজনৈতিক যেই বক্তব্য তারা উপনীত হয়েছে সেটা বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটার সাথে যাচ্ছে না। তখন তো আমরা তাদের সেই বয়ানের সাথে যারা সাবস্ক্রাইব করে এবং তাদের সেই রাজনীতি যারা টিকিয়ে রাখতে চায় সেটা আপনি দেখেন। এই পর্যন্ত যে জায়গাটা হলো সীমান্ত হত্যা হয়েছে, নদীর পানি নিয়ে তারা বলো ওই যে জাগো বাহে, তারা তিস্তার একটা প্রোগ্রাম করলো ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য। এখন তাদের জাগো বাহে কোথায়? পানি কই? পানি আসে নাই এবং তারা স্পষ্ট কোনো বার্তাও তারা দিতে পারে না। তারা একটু বিড়ালের মতন ম্যাও ম্যাও করে কথা বলে, বাঘের মতন যে গর্জন করবে। শুভেন্দু তো আপাদমস্তক একটা, মানে সে তাকে আমি হিন্দুও বলবো না, সেটা নকল হিন্দু। যে হলো
বাংলার মধ্যে একটা হলো দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। আমরাও আমাদের জায়গা থেকে সেই দাঙ্গায় আমরা অংশগ্রহণ করব না। আমরা এখানে এটা 71-এ আমরা মেসেজ দিয়েছিলাম, 24-এও আমরা মেসেজ দিয়েছিলি, এখানে বাংলার বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই একসাথে আমরা শান্তিতে বসবাস করব। গঙ্গা পাড়ের যারা সবাই আমরা একই গঙ্গার, কেউ অজু করে পানি দিয়ে, কেউ এখানে হলো জল স্নান করে, সে যায় পূজা দেয় এখানে। তো আমরা এখানে কোনো মত পার্থক্যের জায়গা থেকে যে দাঙ্গাবাজ সুবন্দর সে ফাঁদে আমরা পাওয়া দিব না। আর এই ধরনের বাংলাদেশ থেকেও যারা এই ধরনের কোনো উস্কানিমূলক কাজ করতে চাবে আমরা তাদের পাদেও পা দিব না। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সেই ভিত্তিতে বাংলাদেশ চলবে। এখানে কোনো দ্বিজাতি অথবা বিভাজনের যে রাজনীতি সেটা আমরা সাবস্ক্রাইব করব না, কাউকে করতেও দিব না। আচ্ছা, আমার কি ওই ভিডিওটা আছে যে উনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে এমপি মন্ত্রীরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে দেখতে পারি না, আলোচনায় চলে যেতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুরি পড়ার সাথে এটা আছে। আপনি এভাবে ঢালাও ভাবে কিভাবে অভিযোগ করেন, বা আপনি মাদক সেবী কিনা সেই প্রশ্নও করেছেন, মানে আমি তো তাজ্জব। হ্যাঁ, সেটা হলো আমি প্রশ্নটা করছি, যারা হলো আপনার ইয়াবাকি ঢাকা শহরে পাওয়া যায় নাকি যায় না, একই রুটে আসে এবং এটা পাওয়া যাচ্ছে। তাহলে কক্সবাজারের যে একটা জামায়াতের আসন নাই, সেখানে সবগুলো হলো বিএনপির আসন, এবং কক্সবাজারে এক স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তাহলে কক্সবাজার দিকে দিয়ে ইয়াবা ঢুকে কিভাবে, সে প্রশ্নটা আমি রাখি, আপনি উত্তর দিতে পারবেন? তাহলে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার এলাকা দিয়ে মাদক ঢুকে ইয়াবা ঢাকা পর্যন্ত আসে কিভাবে, সে প্রশ্নটা, তাহলে ওনারও পকেটে হলো পার্সেন্টেজ আসে, নাহলে তো ইয়াবা ওইখান থেকে পর্যন্ত আসতে পারে না। এটা একটা। সেকেন্ড বিষয় হলো, আপনি এই যে তারেক রহমান যেখানে জয়ী হয়েছিল, আপনি ওই গুলশান যে জায়গাটা, ওই জায়গায় ঘুরে দেখেন। এবং আমি সীমান্ত দিয়ে গিয়েছি, কসবা সীমান্তে, সেখানে হলো ঢালাওভাবে ফেন্সিডিলের বোতল পড়ে আছে। ওইখানের এমপি হলো বিএনপির এমপি, এবং সেখানে আমার সাংবাদিকদের সাথে কথা হয়েছে। একজন সাংবাদিককে দিনে দুপুরে খুন করা হয়েছে দিন ইসলাম নামে, ওনাকে শুধু মাদকের বিরুদ্ধে কথা বলা নামে। আমি সীমান্তবাসীর সাথে কথা বলেছি যে সরকারি তো হলো এখানে অ্যালাউ করে মাদক সেবীদের জন্য, মাদকের আড্ডা দেওয়ার জন্য সবকিছু। তারপরে ঢাকা শহরের অনেক হলো লিগ্যাল বার রয়েছে, কিন্তু ইলিগাল বারগুলো কারা চালায় আপনি তাদের আইডেন্টিফিকেশনের জায়গা খুঁজে পাবেন। অনেক এমপি এবং মন্ত্রী হলো জড়িত, তারা এখানে এই কাজগুলো করে থাকে। তা আমাদের গাঁজা ব্যবসা থেকে শুরু করে ইয়াবা ব্যবসা, ফেন্সিডিল ব্যবসা, যত অবৈধ ব্যবসা, হুন্ডি ব্যবসা, সবকিছু অবৈধ, এই যারা প্রশাসনের সাথে জড়িত তারাই আছে। আপনার এই যে আসলাম চৌধুরী নামে একজন ঋণ খেলাপি আছে। তারপরে হলো আপনার এই সংসদে বিএনপির যে কয়েকজন হলো এমপি এবং মন্ত্রী হয়েছেন, তাদের আপনি ডেটা ঘাটবেন, তাদের কি কি মামলা হয়েছিল, তারা কোথায় কোথায় যায়, আপনি ডিরেক্টলি ইনভেস্টিগেশন করবেন, কোন কোন হোটেলে তারা বসে রাতের আধারে কি করে। আমি এই ইন্টারকন্টিনেন্টালে 5 তারিখের পরে 6 তারিখ বা 7 তারিখের এখানে এসেছি। আমি ইন্টারকন্টিনেন্টালের পিছনে গিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম আমরা ওই সময়ের পরিস্থিতি নিয়ে। সেখানে মেয়েদের নিয়ে মদের আড্ডা বসে ইয়াবা ফেন্সিল নিয়ে আমি অনেক বিএনপি নেতাকে ওইখানে দেখেছিলাম। আপনি এখন টকশো এগুলো প্রমাণ করতে পারবেন আপনি? আমি শুধু প্রমাণ না, আপনি এখনই যান, আপনার ঢাকা শহর না পুরো বাংলাদেশে অবৈধ যে দেহ ব্যবসা থেকে শুরু করে যে হোটেলগুলোর ওনার কারা, সেখানে আপনি নিয়ে খোঁজ করে দেখেন। আপনি যদি খোঁজ না পান তাহলে আপনি আমাকে প্রশ্নটা করবেন। আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ, দায়িত্ব নিয়ে আমি বলছি, কারণ আমরা তো এই সেক্টরগুলো দেখেছি। আমরা তো গত যে ইউনূস সরকার ছিল ওই সময় তো আমরা রাষ্ট্রের সাথে অনেক জায়গায় আন্দোলনগুলো দমাতে গিয়ে দেখেছিলাম যে কারা এগুলার ওনার। এখন হয়তো আমরা প্রশাসনের সাথে কাজ করি, আমাদের কাছে অনেক কেসগুলো এসেছিল, তারা আমাদের কাছে অনেক অফার করেছিল, কিন্তু পরে শুনেছি যে তোমরা তো কাজ করো নাই, ঠিকই কিন্তু বিএনপির ওই এমপির সাথে বসে আমি কিন্তু এটা দফা করে ফেলেছি। তা আমরা তো স্টেটটা জানি, এখানে তো আমাদেরকে এমন করতে হবে না যে আমরা কিছু জানি না। আমরা স্টেটের অনেক ক্লোজলি অংশে দেখেছিলাম, যদিও এটা আমরা সিনিয়র সিটিজেনদের কাছে দিয়েছিলাম, আমরা স্টেটের কোথায় কি চলে সবকিছু ক্লোজলি দেখার সুযোগ হয়েছিল। আপনি ক্লোজলি দেখেন এবং অথেন্টিকেটেডলি বলেন, দায়িত্ব নিয়ে বলেন। আজকে একটা প্রশ্নের জবাব চাই। এই আসিফ নজরুল স্যারের যখন যিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ছিলেন, যে ছাগল চুরির ঘটনা ঘটেছিল, আপনার নামও চলে এসেছে তার সাথে। আসলে ঘটনাটা সম্পর্কে মানে ওটা খেয়েছিলেন, মানে কিভাবে চুরি করেছিলেন? কোথায় এসেছিল? পত্রিকায়। কোন পত্রিকায়? আমি নাম ঠিক বলতে পারবো না। বলতে পারবেন? আসলে আপনি সাংবাদিক হয়ে কোথায় এসেছিল উইদাউট ইনফরমেশন বলতেছেন? না, একটা পত্রিকা এসেছিল, আমি দেখছি। এটা আসছিল, আপনার বক্তব্য ছিল সেখানে। এটা বাংলা আউটলুকে এসেছিল। বাংলা আউটলুকে এসেছিল। এটা করেছিল মুক্তাদির রশিদ ভাই। তো কয়েকদিন আগে হলো ওনার সাথে আমি এক জায়গায় খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো বললাম যে ভাই আপনি এটা কেন করলেন? একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, কিছু ইন্টারেস্টিং ঘটাতে পারলে সাধারণত সাংবাদিকদের কোনো বিষয় হলো সামনে চলে আসে। প্রথম হলো আসিফ নজরুল স্যার হলো বিপ্লবের সাথে বড় একটা গাদ্দারি করেছিলেন। ফলত
ওনার কি ছাগল খাওয়া জায়েজ না জায়েজ না সেই প্রশ্নটা আপনার কাছেই। তবে আমি এটার সাথে জড়িত ছিলাম না, তবে ছাগল খাওয়া হয়েছে এটা সত্য। এবং হলো অনেকের আরো ফলমূলও খাওয়া হয়েছে, এটা সত্য। এটা হলো প্রতিবেশী থাকলে এক একজনের আড্ডা গল্পে অনেক কিছু হয়, কিন্তু এটা আমি এটাতে জড়িত ছিলাম না। এবং তবে ছাগল জবাই করা হয়েছে, খাওয়া হয়েছে, সরকার একটা ছাগল কিনে দেওয়া হয়েছিল, এটা আমি ঘটনা জানি এবং কিভাবে হয়েছিল সেটাও জানি। এটা তাদের আভ্যন্তরীণ স্যার বিষয়। কি খুব কষ্ট পেয়েছিলেন ছাগল চুরিতে? স্যার তো একটু সবকিছুতে কষ্ট পায়, হয়তোবা বিএনপি যদি 300 সিট পায় না এই জন্য স্যার মনে হয় আর একটু বেশি কষ্ট পেয়েছে, অথবা মানে আরো কি বলবো ওনার সম্পর্কে, হয়তো বাংলাদেশে উনি সংস্কারের বিষয়টা, সংস্কার একটা কমিশন গঠন হয়েছে, ওইটাতে উনি কষ্ট পেয়েছে, উনি অনেক কিছুতেই কষ্ট পায়। এবং উনি হয়তো প্রধান উপদেষ্টা হতে পারে নাই, এটা তো উনি কষ্ট পেয়েছে। তো ওনার কষ্টের আসলে শেষ নাই। কিছু মানুষ আসলে জীবন ভরে হলো তাদের হলো কষ্ট, তো এই কষ্টের তাদের কোনো লাঘব হবে না আরই। তো যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে, আপনার মতন হাসি মুখে থাকবে, আমাদের মতো, আমাদের কোনো আসলে কষ্ট নাই।